এটিএন বাংলার অপরাজ বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, গবেষক, কবি, অপরাজ বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয়জন ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা কিছু ঘটনা দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো খুবই মর্মান্তিক এবং আমাদের নারী এবং শিশুরা খুবই অনিরাপত্তার মধ্যে ভুগছে, নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এবং আসিয়ার যে মৃত্যু, এটা আরো মর্মান্তিক এবং ওই রকম অসংখ্য আসিয়া কিন্তু আছে, সব খবর আমাদের কাছে পৌঁছচ্ছে না। ইতিমধ্যে সব জায়গায় প্রায় কিশোরী শিশু ধর্ষণের ঘটনা, অনেক নারী ধর্ষণের ঘটনাও আছে। তো হঠাৎ করে এই ঘটনাটা কেন ঘটছে বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ আপনাকে। কেননা আমি যেটা বলবো যে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে নতুন কোনো চিত্র নয়, এটা আমরা সবাই জানি, আগেও ঘটতো। কিন্তু এগুলোকে বেশি ফ্লাওয়ারিস্ট করার জন্য একটা মহল কিন্তু কাজ করছে। আমি যদি বলি যে আমার 30 বছরের যে অভিজ্ঞতা, সেখানে দেখা যাচ্ছে যে আমরাই 450 মামলা পরিচালনা করছি এবং তার ধর্ষণের মামলাই হলো 14টা। এবং আপনি বিশ্বাস করতে পারবেন না, সবগুলো কিন্তু ওয়েল অফ ফ্যামিলির ছেলেরা আমাদের শিশুদেরকে ধর্ষণ করেছে এরকম। তাহলে আমি যদি একটা বেসরকারি সংগঠন হিসাবে 14 জনকে ধর্ষণের মামলার কেসকে আমি এত বছর ধরে পরিচালনা করতে পারি, তাহলে বাংলাদেশের যে কোনো মানুষই এটা করতে পারে। কিন্তু এখানে 2-3টা ইস্যু আমি বলবো। এক নম্বর হলো যে বাংলাদেশের আইনি বা বিচারিক ব্যবস্থার ভিতরে যে দীর্ঘসূত্রিতা, তাতে করে এটা বলা হয়ে থাকে, 2-3 বছরের আগের স্ট্যাটিস্টিক্স, যে 43 লক্ষ নারীদের মামলা ঝুলে আছে, 11 লক্ষ শিশুদের মামলা ঝুলে আছে। তাহলে এই দুটা চিত্র আমাদেরকে কি বলে? যে আমরা কোনো কাজ করছি না। 1। 2 নম্বর হলো শিশুদের একটা কিন্তু আইন আছে, শিশু আইন ছিল 1974 সালে, সেটাকে 2013 সালে অ্যামেন্ডমেন্ট করে নতুন আইন করা হলো, আবার 2018 সালে আবার ওটা চেঞ্জ করা হলো, বাট স্টিল এটা আমাদের হাতে আসে নাই। যদিও আমি বলি যদি এই আইনটা আমাদের হাতে আসে, আমরা বলি আমাদের দেশের সংবিধান ওয়ান অফ দ্য বেস্ট সংবিধান, আমরা বলি আমাদের দেশের যতগুলো আইন আছে সবগুলো অনেক সুন্দর সুন্দর আইন, কিন্তু আইন, সংবিধান, ল আমরা যাই বলি না কেন, এটা 3% মানুষকে প্রোটেক্ট করে, যথাযথ প্রয়োগই নেই। 3 অথবা 10% হাইয়েস্ট যাবে, হু হ্যাভ মানি, যাদের মাসেল পাওয়ার আছে এবং মানি পাওয়ার আছে তারাই। তাছাড়াও যে আইনের চোখে সবাই সমান, কথাটা আসলে আমাদের দেশের ক্ষেত্রে চলছে না, এটা চলছে না। এবং আমাদের প্রতিটা পরিবার, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলোকে আসলে স্ব অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। মিডিয়ার অনেক বড় একটা দায়িত্ব আছে এবং পুলিশ প্রশাসন বা যারা আছেন সেই গ্রুপটারও অনেক বড় দায়িত্ব আছে। কিন্তু সব কিছুর ভিতরে আমি যেটা বলবো যে আমরা সবাইকে বলি যে আপনার দায়িত্ব আছে, আপনি দায়িত্ব পালন করেন। ইটস ভেরি ইজি টু সে, এটা খুব সোজা না যে আপনাকে বলা, কিন্তু আপনাকে যখন আমি আঙ্গুলটা দেখাই তখন 5টা আঙ্গুল, 3টা আঙ্গুল কিন্তু আমার দিকে তাকায়। তো সে কারণে প্রত্যেকজন মানুষকে সচেতন হতে হবে যে আমরা যাতে আমাদের শিশুদের প্রোটেক্ট করার ব্যবস্থাটা করি। কেননা বাংলাদেশে শিশু সুরক্ষার কোনো মেকানিজম এস্টাবলিশড করা নাই। আর একটা কথা আমি বলতে চাই, আপনারা জানেন আসিয়ার মামলাটা এমন যে আসিয়ার আসলে বড় বোনও অনেকবার রেপড হয়েছিল, সে বললো এখন আমি মুখ খুলবো। তার মানে কি? ইট ইজ এ ভিশিয়াস এগেন এ পিকচার অফ দ্য কান্ট্রি। আমি একটা বই পড়েছিলাম, বইটার নাম এই মুহূর্তে মনে নাই, ওটা 1000 বা 1500 মামলার রায় ওখানে ছিল, যে মামলাটার রায় কিভাবে এন্ড হলো, কি শাস্তি দিয়ে। ওখানে আমি অনেকগুলো কেস পড়েছিলাম যেখানে দেখা গেল একজন গৃহবধূ তার পরিবারের সব মেল সদস্য দিয়ে এবং শ্বশুরকে দিয়েও প্রতিনিয়ত কিন্তু ধর্ষণের শিকার হতো, কিন্তু লাইফ টাইমে সে কোনোদিন কাউকে বলতে পারছিল না। তো একবার রাগে সে একজনকে খুন করে ফেললো, তখন কিন্তু সে খুনের মামলার আসামি হিসাবে সে ওটাতে বিচারের প্রক্রিয়ার মধ্যে পড়ে গেল।
কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের গ্রামে হাটে ঘাটে যারা যাযাবর জীবন যাপন করে, যারা বস্তিতে আছে, যারা রাস্তাঘাটে জীবন যাপন করে, যারা পথবাসী, যারা চিটাগং হিল ট্রাক্সে আছে, যারা চর এলাকায় আছে, তাদের প্রতিদিনের বাসা বাড়ির ঘটনা আপনি আমি কি জানি? জানার কথা নয়। কাদের জানার কথা? তাদের জানার কথা যারা হু আর ইনভলভ উইথ দ্য লোকাল গভর্নমেন্ট, লোকাল যারা চেয়ারম্যান আছেন, কাউন্সিলর আছেন, লোকাল গভর্নমেন্ট আছে। সেজন্য কনস্টিটিউশনে একটা কথা বলা আছে যে অ্যাজ লং অ্যাজ দ্য লোকাল গভর্নমেন্ট ইজ নট আ স্ট্রং, দ্য ডেমোক্রেসি উইল নেভার বি আ স্ট্রং ইন দ্য কান্ট্রি। সো আমাদের লোকাল গভর্নমেন্ট জানে ওই এলাকায় কতজন চোর আছে, কতজন বাটপার আছে, কতজন খারাপ লোক আছে, কতজন ভালো লোক আছে, কতজন ইমাম আছে, কতজন কাজী আছে, হ্যাঁ, কতজন ডাকাত আছে ওই এলাকায়, এটা জানে। যারা ভবিষ্যৎ প্রজন্ম তারাই অরক্ষিত। ভবিষ্যৎ প্রজন্মের কালচার, তাদের কৃষ্টি, তাদের লেখাপড়া, তাদের এনভায়রনমেন্ট আমি এনশিওর করব, সে জায়গায় আমি হাতই দিচ্ছি না। তাহলে আমি কিভাবে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখব? তো ওই জায়গাটাতে আমি খুবই ফ্রাস্ট্রেটেড আছি। আর একটা হলো যে স্বপ্নটা আমরা এতদিন ধরে দেখে আসছি, যে এলাকা ভিত্তিক যেন কমিউনিটি বেসড অ্যাপ্রোচে যেন কাজ করা হয়, যখন এই এনজিও গুলো থাকবে না। মনে করেন যে ট্রাম্প গভর্নমেন্ট তো সমস্ত ফান্ডিং বন্ধ করে দিচ্ছে, সো কেউ কথা বলতে পারছে না, আমরা কেউ কিন্তু কথা বলছি না ব্যাপারে, প্রোটেস্টও করতে পারছি না। তো এখন এলাকা ভিত্তিক কাজ করার জন্য একটা গভর্নমেন্ট মেকানিজম আনতে হবে। আর যতদিন না শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় এবং অধিদপ্তর না হবে, ততদিন পর্যন্ত এর বিচার মনিটরিং কেউ করতে পারবে না। অসাধারণ করে আপনি বলেন। আর একটা কথা একটু ছোট্ট করে জিজ্ঞেস করবো, সামনে ঈদ, অনেকে দেশের বাড়ি যাবে, মানে অনেক রকম মানে উৎসবের মধ্যে মানুষ ব্যস্ত থাকবে, এর মধ্যেও কিন্তু একটা নিরাপত্তাহীনতার জায়গা আছে। সেই জায়গায় আমাদের কি করা উচিত? এখানে আমি মনে করি যে খুব সহজভাবে যেটা বলা, যে এলাকা ভিত্তিক যদি আমরা একটা কমপ্লেইন প্লেস করার জায়গা রাখি, ফোন করলে যেন ফোনটা বেজে ওঠে। আজকে আমরা একটা আলাপ করছিলাম আম্বার অ্যালার্ট, যেটা পৃথিবীর অনেক 35টা দেশে আছে, যে আমি যদি বলি আমার বাচ্চা হারিয়ে গেছে, একটা নাম্বারে টিপ দিলে সব নাম্বারে বেজে উঠবে। সো ওটা আমরা বললাম। আর আমি একাই 100, মানে আমি যদি একা সোচ্চার হই আমার এলাকায়, তাহলে আমি 100 মানুষকেও আরও সোচ্চার করাতে পারবো। তো আমাদের এলাকায় দোকানপাটগুলোতে বলবে যে আপনারা সাবধান থাকেন, আপনাদের জিনিস যেন হারায় না। কেউ যদি আপনাদেরকে টাচ করে বা কোনো রকমের অসাধু উপায় অবলম্বন করে, আপনারা ওই জায়গাতে রিপোর্ট করেন। এই যে বোথ হয়ে একটা মেকানিজম থাকলে যারা বাজারে যাবে তারাও মনে করবে যে না, একটা সুন্দর সিস্টেম এখানে ব্যবহার করেছে। আর দোকানিরাও ভাববে যে না, আমার ক্রেতার জন্য আমার এই দায়িত্বটা আছে। আমার মনে হয় যে এইভাবে আমরা জনগণকে সম্পৃক্ত করে শিশু এবং নারীদের সুরক্ষার জন্য একটা প্রোটেক্টিভ মেকানিজম তৈরি করব। এক কথায় বলবেন আপনার স্বপ্ন? আমার স্বপ্ন, আমি শিশু এবং নারী বান্ধব বাংলাদেশ দেখতে চাই, সমতার বাংলাদেশ দেখতে চাই, সাম্যের বাংলাদেশ দেখতে চাই, গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত এই অনুষ্ঠানে এসে আপনি সবসময় অসাধারণভাবে সাম্প্রতিক সময়ের যে সমস্ত বৈষম্য, সংকট, সে সমস্ত কথা বলেন এবং নারী শিশুর পক্ষে কথা বলেন, সেজন্য আমরা খুব আনন্দিত। আপনি ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন এবং এটিএন বাংলার দর্শকদের আমার শুভেচ্ছা এবং আগাম ঈদ মোবারক। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। আবৃত্তি পর্বে আজকে উপস্থিত আছেন মাহফুজা আফনান অফসরা, আমাদের দেশের একজন তরুণ আবৃত্তি শিল্পী। কথা বলছি তার সঙ্গে। অফসরা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? স্বাধীনতার এই মাসে যখন আপনি কবিতা নির্বাচন করেন, তখন কোন ধরনের কবিতা আপনার আবৃত্তি করতে ভালো লাগে? দেশের উপরে যে কবিতাগুলো, স্বাধীনতার কথা বলে যে কবিতাগুলো, সেগুলোই বেছে নিতে ভালো লাগে। আজকে কোন কবিতাটি পড়বেন? আমি আজকে করছি স্বাধীনতা তুমি, শামসুর রাহমানের। শুনি আমরা। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরে দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি, অন্ধকারের খাঁখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি, কাল বসে ক্ষীরে দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি, শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল যায় না মাঝির উদার জমিন। স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন। স্বাধীনতা তুমি, বনের হাতে নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম। স্বাধীনতা তুমি, খোকার গায়ের রঙিন কর্তা, খুকির অমন তুলে তুলে গালে রৌদ্রের খেলা। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। শ্রোতি দর্শক, এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের সাহিত্য ভাবনা পর্ব। সাহিত্য ভাবনা পর্বে আছেন আমাদের সাথে দুজন লেখক, কবি। একজন হচ্ছেন সুরমা খন্দকার, তিনি কথাশিল্পী, আর একজন কবি শেখ মনিরুজ্জামান শাওন। দুজনেরই এবারে 21 বইমেলায় দুটি বই প্রকাশিত হয়েছে। সুরমা খন্দকারের চোখের জলের সুইসাইড আর শেখ মনিরুজ্জামান শাওনের যে সমুদ্রে আগুন জ্বলে। আজকে দুজনই আমাদের সঙ্গে আছেন। মনিরুজ্জামান শাওন এবং সুরমা খন্দকারকে স্বাগত জানাই আমাদের আয়োজনে। কেমন আছেন আপনারা? ভালো আছেন। আমি প্রথমে যাচ্ছি সুরমা খন্দকারের কাছে। মানুষ কবিতার চেয়ে গল্প বেশি পড়ে কিংবা উপন্যাস এটা বেশি পড়ে, এটা কি আপনি বিশ্বাস করেন? আমার মনে হয় কবিতাই বেশি পড়ে, কবিতাই আমার ভালো লাগে। কবিতা কিন্তু আপনি লেখেন তো গল্প। আমি এবার গল্প লিখেছি, আমার 3টা বই কবিতার। তো গল্প কেন লিখলেন? গল্প তো লিখতে হয়, সেই জন্যই লিখতে সমাজের হয়। চিত্র নাকি ধরতে হয়। সবাই কবিতার চেয়ে গল্প বেশি পড়ে বলে এই লাইনে এসেছেন? না না, সেই লাইনে আসি নাই আসলে। এবার বই কেমন বিক্রি হলো? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এখানে কটা গল্প আছে? এখানে 15টা গল্প আছে, এক একটা এক এক ধরনের গল্প, এক একটা এক এক ধরনের মেসেজ আছে এক একটাতে। কি নরনারীর প্রেমটাই বেশি নাকি? প্রেম তো থাকবেই, সবকিছুই আছে, মানুষের হাসি কান্না, কোনো অন্যায় বঞ্চনা সবই আছে। সবই আছে। জি। গল্প বেশি মানুষ পড়ে নাকি উপন্যাস বেশি পড়ে? আমার মনে হয় যারা পড়ে তারা গল্প পড়ে, উপন্যাসও পড়ে, সবই পড়ে, কবিতাও পড়ে। কবিতাও পড়ে, কবিতা বেশি পড়ে আমার মনে হয়। শাওন ভাই, আমি জানি, আপনাকে চিনি আমি অনেক আগে থেকে, আপনি লেখালেখি করেন। তো আইন পেশার সঙ্গে কবিতার কিন্তু একটা বৈরিতা আছে। আইন খুব যুক্তি মেনে, প্রমাণ মেনে চলে, কবিতা কিন্তু প্রমাণ আর যুক্তির মধ্যে নাই। কবিতা একটা আলাদা জগৎ, খুব স্বাধীন, শৃঙ্খল মুক্ত। তো কবিতা যখন লেখেন তখন তো সেখানে আইন চলে না, সেখানে আসলে মানব আইনটা চলে। সেটা কি? সেটা হয়েছে যে মানব আইনটা কি, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, তারপরে মানুষের প্রতি মানুষের যে মানবতা, হ্যাঁ, সেই আইনগুলা এখানে আমি অ্যাপ্লাই করতে পারি, যেটা কোর্টে মিলট বলে অ্যাপ্লাই করতে পারি না। এবার এই যে বই, এই যে সমুদ্রে আগুন জ্বলে, এর মধ্যে মানে কতগুলো কবিতা আছে? এখানে 52টা কবিতা আছে। 52 কবিতা আছে। এগুলো কি 1 বছর ধরে লেখা? জি, 1 বছর ধরে লেখা। তো প্রথম বই বেরোনোর আনন্দটা কেমন? সবসময় নারীরা বলে যে প্রথম সন্তান প্রসবের যে একটা আনন্দ, হ্যাঁ, নারীরা অনুভব করে।
আর পুরুষ হিসেবে আমার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছে, আমি মনে হয় সেই আনন্দটাই অনুভূতিতে। এবার তো 21-এর বইমেলা আপনার বইটা ছিল প্রতিবিম্ব প্রকাশে, এবং বইটা কেমন বিক্রি হয়েছে? আলহামদুলিল্লাহ প্রচুর গেছে। অভিযোগ আছে কবিতার বই বিক্রি হয় না, প্রকাশকরা বের করতেই চায় না, তরুণ কবিরা খুব হাহুতাশ করে এবং মানে সব উপহার দিয়ে কবিতার বই শেষ হয়ে যায়। এটা কি আপনি বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি না। ভালো লেখা আসলে, ভালো কবিতা আসলে পাঠক তৈরি হয়। আর আমার এই পাঠকগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে। আমি একটা করে কবিতা লিখতাম, ফেসবুকে পোস্ট করতাম, তারা রিভিউ দিত, তারা কোন জায়গাটা পছন্দ করতেছে, কোন জায়গাটা তারা আমার সাথে ডিসএগ্রি করতেছে, সে জিনিসগুলো আমি নোটে নিয়ে সেগুলোকে কারেকশন করে আমি আমার মতো করে তারপরে পাবলিশ করেছি। আপনি কি মনে করেন যে ফেসবুকে কবিতা ছাপা হলে, ফেসবুকে কবিতা দিলে যে এফেক্ট পাওয়া যায়, যে প্রতিক্রিয়া হয়, সেটা কবির কোনো উপকারে লাগে? হ্যাঁ, সেটা অবশ্যই লাগে। লাগে। হ্যাঁ লাগে, কারণ হচ্ছে কি মানুষ তো এখন আসলে ডিজিটালাইজেশনের মধ্যে চলে গেছে, বই পড়ার সময়টা আসলে তাদের নাই। কিন্তু মানুষের হাতে সবসময় যে কাজই করুক, চলার পথে বা 5 মিনিট বসে আছে, তারা কিন্তু ফেসবুকে ওপেন করে। সেটা তো শুধু বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষ খালি ফেসবুক ব্যবহার করে, পৃথিবীর অন্য দেশের মানুষ ফেসবুক ব্যবহার করে কিন্তু এতটা না, মানে যতটা আমরা ফেসবুকের প্রতি আসক্ত, এবং তরুণ সমাজ ফেসবুকে আসক্ত হয়ে অনেক বিপথেও যাচ্ছে বলে আমরা শুনি। এ ব্যাপারে আপনার কি মত? বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেটা মানে ডিপেন্ড করবে হলো আপনি কিভাবে ব্যবহার করেন। এই ফেসবুক দিয়ে অনেক বেকারত্ব দূর হয়েছে, এই ফেসবুক দিয়ে সামাজিক আন্দোলন তৈরি হয়েছে, এই ফেসবুক দিয়ে অনেক কিছু, অনেক বড় বড় কাজ হ্যাঁ হচ্ছে। বড় বড় কাজ হয়েছে। তো আপনি যদি এটা ভালো কাজে লাগান, অবশ্যই এটা ভালো কাজ। আপনার কাছে আসবো, সুরমার কাছে যাই। সুরমা, কবিতা বেশি ভালো লাগে না গল্প বেশি ভালো লাগে? কবিতা ভালো। 3টা কবিতার বই, গল্পের বই একটা। জি, কবিতা বেশি ভালো লাগে না গল্প ভালো লাগে? কবিতাই ভালো লাগে। কবিতা ভালো লাগে কেন? কবিতা ভালো লাগে, কবিতা মনে হয় আমার কথা বলে। যখন ছোট ছিলাম তখন শব্দের প্রতি একটা টান ছিল। যখন কোনো লেখা দেখতাম, বড় বড় বই পড়তাম, তখন মনে হতো আমি যদি কিছু লিখতে পারতাম। স্কুলের পাঠ্য বইয়ে পড়া কবিতা ভালো লাগতো, কিন্তু যখন নিজে লিখতে গিয়ে বসলাম তখন ভাবলাম কবিতা আমার জন্য কেবল পাঠ্য বইয়ের অংশ না, এটা আমার ভিতরের একটা অংশ। বাহ, এটা খুব একটা চমৎকার কথা বলেছেন। কবিরাও বাজার করে, কবিরাও রান্না করে, কবিদেরও সংসার করতে হয়, এটা কি আগে আগে তো মনে হতো ছোটবেলায়? সবসময় মনে হতো, কিন্তু একটা উদাসীন থাকতাম। সবকিছু করতে গেলেই কেমন একটা উদাসীন থাকতাম, মনে হয় আমার এটা কাজ না, আমার কাজ অন্য কিছু। কবিতা লেখা। এটাই। অনেক ধন্যবাদ সুরমা। আমরা যাব মনিরুজ্জামান শাওনের কাছে। শাওন ভাই, আপনার একটা কবিতা শুনি। কবিতার নাম যে সমুদ্রে আগুন জ্বলে। যে সমুদ্রে আগুন জ্বলে, নিঃশ্বাসে পুড়ে ছাই তামাম দুনিয়া। পুষ্প মধুতে বিষ, কলিজায় আখের শীষ। বৃত্তের ভিতর ঘুরে ঘুরে ফিরে আসি, ড্রাগন ফিশের ফের দুনিয়ায়। যদি ভালোবাসা দাও নির্জনে নিভৃতে, আমি ডুব দিব নরকে স্বর্গের দেবতারে খুঁজিতে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী, নারী উদ্যোক্তা, সমাজসেবী, আমাদের সকলের প্রিয় ইশরাত জাহান লাকি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? প্রথমেই ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি আপনাকে, আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ইশরাত জাহান লাকি, যে ধরেন আপনি তো 80-র দশকের মানুষ। আপনি যখন জন্মেছেন সেই ছোটবেলায় যে ঈদটা হতো, সেকালের যে ঈদটা হতো আর এখনকার যে ঈদ হয়, সেই ঈদে যে রান্নাবান্না হতো, এখনকার যে রান্নাবান্না, এর মধ্যে পার্থক্য কিছু আছে? তখনকার ঈদে আসলে তখন মা যা রান্না করতো সেটা হচ্ছে আগে মানুষ যেভাবে ঘরোয়াভাবে রান্না করতো সেটা, এখন তো আসলে অনেক ফিউশন চলে আসছে রান্নার। আসলে মার রান্নাটাই আমরা রান্না করি, কিন্তু একটু ফিউশন করে একটু নতুনত্ব করি আর কি। সেটা কিন্তু গোড়া কিন্তু সেই মায়ের হাতের রান্নাই, তাই না? কিন্তু এটাকে ফিউশন করে আবার এখন তো আসলে ইন্টারনেটের যুগ, বিভিন্ন দেশের কুইজিনগুলো একটু ট্রাই করার চেষ্টা করি, নতুন নতুন করে একটু ফিউশন করে করে কারগি করার চেষ্টা করি। কিন্তু সেই দেখেন মায়ের হাতের সেমাই, সেই সেমাই কিন্তু আমাদেরকে যতই আমরা আধুনিকতার ছোঁয়া দেই বা আমরা বাইরের খাবারগুলো পরিবেশন করি, কিন্তু একটা মায়ের হাতে সেই সেমাই ছাড়া আমাদের ঈদেই অপূর্ণ থেকে যায়। ঈদ মানেই সেমাই খেতে হবে। নতুন কি রেসিপি এবার ঈদে আপনি দিয়েছেন? নতুন রেসিপি এখনও ঠিক করিনি, আরও 1-2 দিন পরে ঠিক করব।
তবে চেষ্টা করি প্রতি বছর একটা নতুন রেসিপি করার, কারণ আমরা তো আসলে যৌথ ফ্যামিলি, আমাদের বাসায় সবাই আসে একটু আমার হাতে ডেজার্ট খাওয়ার জন্য। তাই না? তো তখন আমার একটা প্ল্যান থাকে যে এবার ঈদে আমি কি নতুন রেসিপি সবার জন্য করব। এই যে এবার নিরাপত্তার কথা বলা হচ্ছে, নিরাপত্তাটা এবার ঈদে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে আমরা এখন একটা ধরতে আমরা এখন বড় নারী এবং শিশুরা একটা নিরাপত্তার ঝুঁকিতে আছি। তো এখন আমাদের আসলে কোথাও আমরা নিরাপত্তার জন্য আমরা বাচ্চাদেরকে এখন বের করাই মানে সাহস পাই না। মানে এর জন্য সরকারের নজরদারি তো থাকতেই হবে। আর এটা আসলে আইন শৃঙ্খলার একটা Major কঠোর ব্যাপার, করতে হবে, যে যাতে আমরা যাতায়াত ব্যবস্থাটাও আমাদেরকে নিরাপত্তা থাকে। এটার দিকে সরকারের একটু কঠোর নজর দিতে হবে, যে যেভাবে শিশু নির্যাতিত হচ্ছে, সাথে নারী নির্যাতন হচ্ছে, সেদিকে একটু সরকারকে একটু সুদৃষ্টি দিতে হবে। আপনার কাছে ভালোবাসার রংটা কি? আসলে ভালোবাসার রং নির্দিষ্ট করে বলা যাবে না। ভালোবাসার রংধনু 7টা রঙে দিয়েই ভালোবাসা আছে কি। তো আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে ওই মুখ রঙের মধ্যে ভালোবাসা আছে। সব মিলিয়ে, সব রং মিলিয়ে মিলিয়ে ভালোবাসার রং। ঈদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। দর্শকদের সবাই ভালো থাকুক, নিরাপদ থাকুক এবং সবাই সুস্বাস্থ্যের সাথে থাকুক এবং ভালো ভালো রেসিপি ট্রাই করুক। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।